নমস্কার, আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া। আমরা আগেও ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটা ভিডিও করেছি, যেখানে আমরা ফান্ডামেন্টাল রাইটস কি, তার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আর্টিকেল 12 নিয়ে আমরা ডিটেইলভাবে আলোচনা করেছি। আপনারা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন। আজকে আমরা পরবর্তী আর্টিকেল দ্যাট ইজ আর্টিকেল 13 নিয়ে ডিসকাশন করব। আর্টিকেল 13 বলা আছে that laws which are inconsistent with or in derogation of fundamental law are considered to be void. কিন্তু এই স্টেটমেন্টটাকে বোঝার আগে আমাদের একটা জিনিস বোঝা দরকার। আমাদের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসটা কেম ইনটু ফোর্স কবে থেকে? যবে থেকে আমাদের কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ অন জানুয়ারি 26, 1950-তে। এখন এই সময়সীমাটার আগেও কিছু লস প্রিভেল করতো, আর এটার পরেও অবভিয়াসলি অনেক লস আনা হয়েছে। তো এই জানুয়ারি 26, 1950-র আগে অনেকগুলো লস ছিল। এই লসের মধ্যে এমন কিছু ল ছিল যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের সাথে হয়তো যেত না, বা তার এগেইনস্টে বা তাকে ইনফ্রিঞ্জ করতে হয়তো। সো এই সমস্ত লসগুলোকে তখন কি করা হলো? সরিয়ে দেওয়া হলো, বা নাল অ্যান্ড ভয়েড কনসিডার করে দেওয়া হলো। কিন্তু এখানে আবার একটা কোয়েশ্চেন চলে আসে, তাহলে এই সমস্ত লসগুলো কি এমনি এমনি কি পুরোপুরি সরানো হলো, না কি এদের এক্সিস্টেন্সটা কিভাবে ম্যানেজ করলো? তো এই বিষয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করা যাক। সো আর্টিকেল 13-এর বেসিক্যালি 4টে মেজর প্রিন্সিপালস রয়েছে। এখন যেটা বলা হলো দ্যাট 26 jan 1950 এই সময়ে আমাদের এফআরকে মিনস ফান্ডামেন্টাল রাইটসকে পুরোপুরিভাবে ইন অ্যাকশন নেওয়া হলো। কিন্তু বিফোর 1950 কি ছিল? আমাদের কিছু লস ছিল, আর আফটার 1950 কি আসলো? আমাদের ফান্ডামেন্টাল রাইটস আসলো। সো 13 ক্লজ 1 এই ক্লজটা ডিল করছে হচ্ছে বেসিক্যালি প্রি কনস্টিটিউশন লজ নিয়ে। এখন এই ক্লজটা বলেছে দ্যাট বিফোর 1950 কিছু লস ছিল উইচ ওয়্যার নট ইনকনসিস্টেন্ট অর যেটা এফআর এর সাথে যাচ্ছিল না। তো ওই সমস্ত লসগুলোকে কি করা হলো? দে ওয়্যার কনসিডার্ড কমপ্লিটলি নাল অ্যান্ড ভয়েড। কিন্তু বাদবাকি যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের সাথে যাচ্ছিল ওগুলোকে অ্যাকসেপ্ট করা হলো। সো এটাই ছিল হচ্ছে আর্টিকেল 13 ক্লজ 1। এখন এই ক্লজটাকে আরও ইলাবোরেটলি ডিসকাস করার জন্য আসলো দুটো মেজর ডক্ট্রিনস। এই ডক্ট্রিনসটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝি। সাপোজ একটা অ্যাক্ট আছে যেটা 1950-র আগের থেকে তৈরি হয়েছে। এখন এই অ্যাক্টের মধ্যে অনেকগুলো ক্লজ রয়েছে। কিছু এমন ক্লজ এমন রয়েছে যেটা 1950-র পরে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ইনফ্রিঞ্জ করছিল। তো তখন ওই সমস্ত লসগুলোকে কি করা হয়েছিল? দে ওয়্যার অল টুগেদার ডিক্লেয়ার্ড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড, আর বাদবাকিগুলোকে রাখা হয়েছিল। তো এটারই কনসেপ্টে আসলো দুটো ডক্ট্রিন। ফার্স্ট ডক্ট্রিন আসলো হচ্ছে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি, আর আরেকটাতে আসলো ডক্ট্রিন অফ ইক্লিপস। এখন সেভারেবিলিটিতে এটা বলা হয়েছে দ্যাট যেই সমস্ত লসগুলো পুরোপুরি ইনকনসিস্টেন্স ওগুলোকে সরিয়ে দেওয়া হবে, মানে দে শ্যাল বি সেপারেটেড আউট। আর সেভারেবিলিটি কথাটার মানেই হচ্ছে টু সেপারেট আউট, টু ফিল্টার আউট যেটাকে বলা হয়। সো এটাই হচ্ছে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি, আর এটা আনা হয় via a case that is A.K. Gopalan
ভিএস স্টেট অফ মাদ্রাস দিয়ে। আবার এক্লিপসে বলা হয়েছে দ্যাট এমন কোনো প্রভিশন বা এমন কোনো অ্যাক্ট যেটা প্রথমে সাপোজ এই কটা প্রভিশন আমাদের যেহেতু ফান্ডামেন্টাল রাইটসের সাথে যাচ্ছিল না, তো ওগুলোকে নাল অ্যান্ড ভয়েড ঘোষিত করে দেওয়া হলো। কিন্তু এমন না যে ওগুলোকে আমি পুরোপুরি সেপারেট আউট করব, মিনস দে আর নট সেপারেটেড বাট দে আর জাস্ট শ্যাডোড, মানে ওখানেই রাখা হলো বাট তাদের ফাংশনসটা কার্যকরী করা হলো না। সো ওটাই হয় ডক্ট্রিন অফ এক্লিপস, মিনস শ্যাডো আউট করে দেওয়া হলো। তো এখানে বিষয়টা কি হলো, এখানে ইন এনি কেস যদি পরবর্তীকালে ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্টস বা কোনো ফার্দার অ্যামেন্ডমেন্টস যদি করা হয় পার্লামেন্টের দ্বারা, তখন এই সমস্ত প্রভিশনসগুলো যদি ফান্ডামেন্টাল রাইটসের সাথে আগেন কনসিস্টেন্সিতে হয়ে যায়, তখন এই লসগুলো হয়ে যায় অপারেটিভ। So it depends upon the amendments which will make these laws again operative. তো এই দুটো হলো the major doctrine of severability and doctrine of eclipse. Next, Article 13 Clause 2, এই ক্লজটা ডিল করে হচ্ছে with post constitutional laws. এখন আমরা আর্টিকেল 13 ক্লজ 1-এ এটা দেখে নিলাম যে সমস্ত লসগুলো আগে প্রিভেল করতো ওগুলোকে কিভাবে ম্যানেজ করা হলো। এখন পোস্ট কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অ্যাডপ্ট হওয়ার পরে 1950-র পরে স্টেট এমন কোনো লস বানাতেই পারবে না দ্যাট আর ইনকনসিস্টেন্ট টু ফান্ডামেন্টাল রাইট। তো এখানে এটা বলে দেওয়া হলো দ্যাট স্টেট দে ক্যানট মেক এনি লস হুইচ আর ইনকনসিস্টেন্ট with fundamental rights. Next, Article 13 Clause 3-তে laws এর মিনিং কি, what actually is this law, ওটাকে ডিফাইন করা হলো। তো সমস্ত পার্মানেন্ট লস হোক বা টেম্পোরারি লস হোক, যেমন অর্ডিন্যান্স, আর পার্মানেন্ট লস বলতে হচ্ছে যেগুলো আমাদের পার্লামেন্ট লস আনে, সো ওগুলো পার্মানেন্ট ল। তো পার্মানেন্ট লস কেননা আমি বলি বা টেম্পোরারি লস কেননা আমি বলি, আরও স্ট্যাচুটরি ইনস্ট্রুমেন্ট বা নন লেজিসলেটিভ সোর্সেস যেগুলো আছে ওই সমস্তগুলোকে ডিফাইন করা হয়েছে ইন আর্টিকেল 13 ক্লজ 3। কিন্তু এখানে আবার দুটো এক্সেপশন আছে। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ লস। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ লস ইট অলসো ফলস আন্ডার দি ফান্ডামেন্টাল লস বা আর্টিকেল 13 সাবক্লজ 3-তে পড়ে। কিন্তু এক্সেপশনটা হলো এটাই যে যদি বাই এনি চান্স এই সমস্ত লজের কাজ হলো অনলি টু গিভ ইনস্ট্রাকশনস বা গাইডলাইন্স, তখন এই সমস্ত লজ ডাজ নট ফলস আন্ডার আর্টিকেল 13 ক্লজ 3। সো এদের যদি নেচারটা গিভিং ইনস্ট্রাকশনসের হয়, তখন এই সমস্ত লসগুলো আর্টিকেল 13 ক্লজ 3 এর আন্ডারে আসে না। Next exception হলো personal law. Personal law does not fall under Article 13. এখন ধরুন যে সাপোজ কোনো অ্যামেন্ডমেন্ট করে কোনো প্রভিশনকে এলিমিনেট করা হলো বা কোনো নতুন প্রভিশনকে আনা হলো বা একটা এক্সিস্টিং প্রভিশনকে মডিফাই করে তাকে আর একটু মডিফাই করে রাখা হলো। তো তাহলে কি এই দুটো সাপোজ এই দুটো আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে আবার ইনফ্রিঞ্জও করছে, এটা আগেনস্টে যাচ্ছে, তখন কি এই দুটো লস বা অ্যামেন্ডমেন্টের দ্বারা যে সমস্ত আমরা লস আনি ওগুলো কি আর্টিকেল 13-এ পড়বে? তো এটাকে ডিফাইন করার জন্য তখন কিছু কেসেস আনা হয়। তো কেসেসগুলো কি দেখা যাক। সো ফার্স্ট ল আসলো দি শঙ্করী প্রসাদ কেস। শঙ্করী প্রসাদ কেসে এটা বলা হলো দ্যাট the meaning of law under Article 13 does not include amendment bill. So, এটার ফলে কি হলো, the amendments it cannot be challenged under the judicial review. তার মানে এখানে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে। নেক্সট কেস গোলকনাথ কেসে জুডিশিয়াল রিভিউটাকে পাওয়ার দেওয়া হলো।
এখানে বলল দ্যাট ইভেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ক্যান বি চ্যালেঞ্জড। That means if fundamental right is violated, Parliament cannot amend any fundamental right. Next, এই গোলকনাথ কেসে কি হলো, আমাদের জুডিশিয়াল রিভিউকে এতটাই ইম্পর্টেন্স দেওয়া হলো দ্যাট পার্লামেন্ট 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসলো, আর এই 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 13 ক্লজ 4কে ইনসার্ট করে দেওয়া হলো। এখানে বলা হলো দ্যাট যদি কোনো অ্যামেন্ডমেন্টকে এক্সারসাইজ করা হয় বাই এক্সারসাইজিং আর্টিকেল 368, মানে 368 আর্টিকেলের আন্ডারে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করা হয় তখন ওটা ক্যান নট বি চ্যালেঞ্জড। দ্যাট ইজ ইভেন আ ফান্ডামেন্টাল রাইট if violated, it cannot be challenged under the judicial review. Next আসলো কেশবানন্দা কেস। কেশবানন্দা কেসে বলা হলো that yes, it cannot be challenged even under Article 13, কিন্তু only in an exception, কখন, if it violates the basic structure of the constitution। তো বেসিক স্ট্রাকচার যাতে কোনো ভায়োলেট না হয় ওটাকেই মাথায় রাখতে হবে। তো এই চারটে মেজর কেসেস যেটা আনা হলো ইন অর্ডার টু এক্সপ্লেন দি এন্টায়ার কেস অফ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 13। তো এই গোটা বিষয়টা ছিল হচ্ছে রিগার্ডিং আর্টিকেল 13 অফ ফান্ডামেন্টাল রাইটস। এই পুরো বিষয়টা সম্পর্কে ম্যাটেরিয়ালস অ্যান্ড মক টেস্ট নেওয়ার জন্য আপনারা আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। থ্যাংক ইউ।